আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ মেহেরবানিতে নিশ্চয়ই সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি আঞ্জুয়ারা বেগম, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বরাবরের মতো হাজির হয়েছি তোমাদের সাথে অনলাইন ক্লাসে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম বই নিয়ে রেডি হয়ে যাও এবং ক্লাসে মনোনিবেশ করো। আজকে আমি তোমাদের পড়াবো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের সর্বশেষ কবিতা এই অক্ষরে। এই অক্ষরে কবিতাটি লিখেছেন মহাদেব শাহ। তাহলে কি পড়াবো আজকে? এই অক্ষরে। এই অক্ষরে লিখেছেন মহাদেব শাহ। আচ্ছা, ক্লাস শুরুর আগে তোমাদের সাথে কিছু কথা বলি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ এবং আমরা সমাজে বসবাস করি। এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদের বড় হতে হবে শ্রেষ্ঠ হিসাবে, এবং এই শ্রেষ্ঠ হিসাবে বড় হতে গেলে আমাদেরকে কিছু জিনিস নিজের মধ্যে নিয়ে বড় হতে হবে। সেগুলো হচ্ছে তোমরা যে বড় হচ্ছ, কিভাবে তোমরা এই সমাজে ভালো হতে পারবে, ভালো মানুষ হতে পারবে, সুনাগরিক হতে পারবে, সেই বিষয়গুলো তোমাদের মানতে হবে। এবং সেগুলো হচ্ছে যেমন কোনো খারাপ কাজ না করা, কোনো নেশা না করা, এবং সব সময় ভালো কিছুর মধ্যে নিয়ে চলাফেরা করা। এবং সেটা হতে পারে তুমি মা বাবার কথা শুনছো, নিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করছো এবং শিক্ষকের কথা মেনে চলছো, এবং ছোট বড় সকলকেই সম্মানের সাথে দেখছো। এই বিষয়গুলো মানলেই আমরা আসলে ভবিষ্যতে ভালো মানুষ হতে পারবো এবং দেশের জন্য বা সমাজের জন্য বা নিজের জন্য ভালো কিছু করতে পারবো। তাহলে আমরা সবাই উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো এবং সবাই ভালো মানুষ হতে পারবো। আচ্ছা, আমরা আজকে বলবো, যেহেতু এই অক্ষরে লিখেছেন মহাদেব শাহ, এই অক্ষরে কবিতাটি, অর্থাৎ এই যে অক্ষর, এই অক্ষর শব্দটির অর্থ আমরা বুঝি যে বর্ণ, কিন্তু এখানে অক্ষর বলতে বর্ণ শুধু বুঝায়নি, এখানে বলতে বুঝিয়েছে ভাষা, এবং সেটা আমাদের মাতৃভাষা। অর্থাৎ এই অক্ষরে কবিতাটি আমরা পড়ব যে উদ্দেশ্যে, সেটি হচ্ছে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার প্রতি শ্রদ্ধা বা মমত্ববোধ সৃষ্টি করা। তাহলে এই কবিতাটি পড়ার আগে আমরা কবি মহাদেব শাহ সম্পর্কে একটু পরিচিত হয়ে নিব। মহাদেব শাহ বাংলাদেশের একজন উল্লেখযোগ্য কবি। তিনি জন্মগ্রহণ করেছেন 1944 সালে। জন্মস্থান হচ্ছে সিরাজগঞ্জ জেলায়। মহাদেব শাহর বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হচ্ছে এই গৃহ, এই সন্ন্যাস, তারপরে হচ্ছে অস্তমিত কালের গৌরব, অস্তমিত কালের গৌরব। তারপরে আছে যেমন ধরো টাপুর টুপুর, মেঘের দুপুর, টাপুর টুপুর, মেঘের দুপুর। তারপরে আছে ছবি আঁকা, পাখির বাসা। আচ্ছা, এই তো মহাদেব শাহ বাংলাদেশের একজন উল্লেখযোগ্য কবি। তিনি জন্মগ্রহণ করেছেন 1944 সালে। তিনি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে এই গৃহ, এই সন্ন্যাস, অস্তমিত কালের গৌরব
টাপুর টুপুর মেঘের দুপুর, ছবি আঁকা পাখির বাসা। আচ্ছা, এখন আমরা কবি পরিচিতি জানলাম, তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই অক্ষরে কবিতাটি আবৃত্তি করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এই অক্ষরে, মহাদেব সাহা। এই অক্ষর যেন নির্ঝর, ছুটে চলে অবিরাম, যেন কিছু তারা দিচ্ছে পাহারা, আকাশেতে লিখে নাম। অক্ষরগুলি যায় মুখ তুলি, অন্তরে জাগে গান, শিখি তার কাছে অজানা যা আছে, আনন্দে ভরে প্রাণ। এই অক্ষরে মাকে মনে পড়ে, মন হয়ে যায় নদী, আর কিছু তাই পাই বা না পাই, চিঠিখানা পাই যদি। সেই উপমায় মন ভরে যায়, দেখি অপরূপ ছবি, সকাল দুপুর সুরের নুপুর বাজায় উদাস কবি। এই অক্ষরে ডাক নাম ধরে ডাক দেয় বুঝি কেউ, স্বপ্নের মতো রূপকথা যত অন্তরে তোলে ঢেউ। এই অক্ষর আত্মীয় পর সকলের কাছে টানে, এই প্রিয় ভাষা বুকে দেয় আশা, বিমোহিত করে গানে। এই অক্ষরে কঠিন পাথরে শিলালিপি লেখা হয়, এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়। খুব সুন্দর কবিতা। তোমরা বেশি বেশি কবিতা আবৃত্তি করবে। যত বেশি আবৃত্তি করবে তত বেশি কবিতার ভাব বা মূল ভাব তোমাদের বোধগম্য হবে। এখন আমরা এই কবিতাটি পড়ার পরে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে, দেখো কবিতাটিতে কিছু শব্দ আছে যেগুলো আমাদের কাছে মনে হয় একটু কঠিন বা একটু জটিল মনে হয়, সেই শব্দগুলোর অর্থ জানবো আমরা। শব্দগুলোর অর্থ জানবো, যেমন এখানে আমরা লিখি শব্দ, এবং যে শব্দগুলা করবো সেগুলোর অর্থ জানবো। শব্দগুলোর অর্থ এখানে আছে, দেখো এই অক্ষর যেন নির্ঝর, এখানে একটি শব্দ নির্ঝর। নির্ঝর শব্দের অর্থ হচ্ছে সমান সমান ঝর্ণা। তারপরে আছে এখানে সেই উপমায় মন ভরে যায়, এখানে উপমা শব্দটির অর্থ হবে উপমা বা উপমায় সমান সমান তুলনা, তুলনা করা। তারপরে আছে দেখি অপরূপ ছবি, অপরূপ, অপরূপ শব্দটির অর্থ হচ্ছে খুব সুন্দর, খুব সুন্দর। তারপরে আছে নুপুর, নুপুর শব্দটির অর্থ হচ্ছে পায়ে পড়ার, পায়ে পড়ার, পায়ে পড়ার অলংকার। আচ্ছা, তারপরে আছে দেখো একটা হচ্ছে রূপকথা। রূপকথা হচ্ছে কাল্পনিক, কাল্পনিক গল্প, কাল্পনিক গল্প রূপকথা। এখানে রাজা রানী বা জিন পরি বিভিন্ন কিছু নিয়ে যে আমরা রূপকথা গল্পগুলো শুনি সেটাই। তারপরে আছে এখানে দেখো শিলালিপি, শিলালিপি শব্দটির অর্থ হচ্ছে পাথরে খোদাই করে লেখা, পাথরে খোদাই করে লেখা। এরকম আরো শব্দ বা আরো বেশি বেশি শব্দ বা অর্থ জানতে গেলে আমরা ভাষায় অভিধান ব্যবহার করব, তাহলে বাংলা ভাষা সম্পর্কে আমরা সমৃদ্ধ অর্জন করতে পারবো। আচ্ছা, এবার আমরা এই কবিতাটিতে কবি মহাদেব শাহ যে এই অক্ষরে কবিতাটি লিখেছেন এটি সম্পর্কে আমরা একটু ব্যাখ্যা জানবো। ব্যাখ্যা জানতে গেলে আমাদের কবিতার লাইনগুলো বিশ্লেষণ করতে হবে। এখানে আমরা বিশ্লেষণ করতে হবে। এখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, দেখো
এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অবিরাম, যেন কিছু তারা দিচ্ছে পাহারা আকাশেতে লিখে নাম। অর্থাৎ এই অক্ষর অর্থ হচ্ছে বর্ণ। এই বর্ণ আমরা বর্ণকে এখানে যেন নির্ঝর ছুটে চলে অবিরাম, এখানে যে অক্ষর বা ভাষা আমরা কথা বলি, সেটা যে কথা বলা হয় সেই কথাটাকে মনে হয় নির্ঝর। অর্থ ঝর্ণা যেমন ঝরে ঝরে পড়ে, সেরকম আমাদের কথাগুলো ঝরে পড়ে এবং ছুটে চলে অবিরাম। আমরা যে বর্তমান থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি এই যে ভাষা বা অক্ষরের কথা বলার মাধ্যমে, সেটাই কবি এখানে তুলে ধরেছেন। যেন কিছু তারা দিচ্ছে পাহারা আকাশেতে লিখে নাম। এখানে আমরা যে কথা বলি বা ভাষার জন্য যে শাসক গোষ্ঠী আমাদের যে ভাষার জন্য বঞ্চনা করেছিল, যে আমরা এই ভাষা ব্যবহার করতে পারবো না, কিন্তু এই ভাষাই আমাদের বা এই অক্ষরই আমাদেরকে যে সাহস দিয়েছে, যেটার কারণে সাহস অর্থাৎ পাহারা দিয়েছে, যেটাতে আমরা আমার দেশের নাম বা আমার ভাষার নাম লিখতে আকাশে লিখা আছে। অক্ষরগুলি চাই মুখ তুলি, অন্তরে জাগে গান, শিখি তার কাছে অজানা যা আছে, আনন্দে ভরে প্রাণ। অর্থাৎ অক্ষরগুলি অর্থাৎ এই ভাষায় চাই মুখ তুলি, এই ভাষায় যে আমাদের বিভিন্ন প্রকার গান শুনি বা আমরা গান গাই, সেই গানগুলো যে আমাদের সামনে আসে বা জেগে ওঠে, সেটা আমরা এই অক্ষর গানের অক্ষর দেখার সাথে সাথে আমাদের মনের মধ্যে এই গানের অর্থ বা এই অক্ষরগুলো ঝলমল করে ওঠে। শিখি তার কাছে অজানা যা আছে, আনন্দে ভরে প্রাণ। অর্থাৎ আমাদের কাছে যা অজানা আছে সেটা হতে পারে ইতিহাস, সেটা হতে পারে অর্থনীতি বা বিশ্বের বিভিন্ন ঘটনা, যেটা আমরা এমনি বসে থাকলে জানবো না। সেটা জানার জন্য কি হবে, আমাদের বই পড়তে হবে। আর বই পড়তে গেলে যেটার মাধ্যমে আমরা পড়ি সেটাই হচ্ছে অক্ষর বা ভাষা। অর্থাৎ এই যে ভাষার মাধ্যমে বা অক্ষরের মাধ্যমে আমরা যা অজানা আছে সেটা আমরা পড়ি এবং সেই পড়ার মাধ্যমে আমাদের মন বা প্রাণ আনন্দে ভরে যায়। তাই কবি বলেছেন, অক্ষরগুলি চাই মুখ তুলি, অন্তরে জাগে প্রাণ, শিখি তার কাছে অজানা যা আছে, আনন্দে ভরে প্রাণ। এরপরে কবি বলেছেন, এই অক্ষরে মাকে মনে পড়ে, মন হয়ে যায় নদী, আর কিছু তাই পাই বা না পাই, চিঠিখানা পাই যদি। অর্থাৎ মায়ের কাছে আমরা মাতৃভাষা প্রথম শিখি, তাই অন্তর বা আমরা যে ভাষার দৃষ্টান্ত যখনই কোথাও দেখি তখনই আমাদের কার কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে। আর মা যেমন আমাদের সহজ সরল ভাবে ভালোবাসে বা তার ভালোবাসা যে নদীর মতো স্বচ্ছ, সেখানে এই কথাটাই কবি বলেছেন যে এই অক্ষরে মাকে মনে পড়ে, মন হয়ে যায় নদী, আর কিছু তাই পাই বা না পাই, চিঠিখানা পাই যদি। অর্থাৎ এই ভাষা বা এই অক্ষরে যখন আমাদের কাছে কোনো চিঠি আসে, সেটা আমাদের যে আবেগ বা আমাদেরকে যে ভালো লাগা সৃষ্টি করে, সেটা আমরা এই চিঠির অক্ষরগুলো ভাষাগুলো দেখলেই বুঝতে পারি। অর্থাৎ এই যে এখনকার যুগে আসলে চিঠি লেখা নাই। আমি যখন ইউনিভার্সিটি পড়তাম তখন দেখা যাচ্ছে সপ্তাহে বা মাসে আমার কাছে একটা চিঠি যেত, সেই সম্পর্কে যে আমার যে আবেগ, সেটা এখন যে মোবাইল বা ইন্টারনেট যে ইমেইল যেটাই বলো আমরা SMS বা চ্যাটিং, সেটার মধ্যে আসলে এই আবেগটা নাই। এই জন্য কবি এখানে বলছে, যা আর কিছু তাই পাই বা না পাই, চিঠিখানা পাই যদি। চিঠির যে অক্ষর, চিঠির যে ভাষা, সেটা আমাদেরকে আবেগে আপ্লুত করে। সেই উপমায় মন ভরে যায়, দেখি অপরূপা ছবি, সকাল দুপুর সুরের নুপুর, বাজায় উদাস কবি। অর্থাৎ আমরা এখানে দেখতে পাই যে কবি যখন কবিতা লেখে, সেই কবিতাকে তিনি বিভিন্ন উপমার মাধ্যমে তুলে ধরেন। সেটা হতে পারে ছবি, সেটা হতে পারে বা কোনো চাঁদ তারা সূর্য প্রকৃতি, এই সব কিছুই তিনি অক্ষরের মাধ্যমেই তুলে ধরেন। এবং সেটা আমরা যখন দেখি বা এই উপমা যখন কবিতা আমরা পড়ি, সেটাকে আমরা অপরূপ ছবি হিসাবে মনে হয়। এই জন্য কবি এখানে বলছেন, সেই উপমায় মন ভরে যায়, দেখি অপরূপ ছবি, সকাল দুপুর সুরের নুপুর, বাজার উদাস কবি। অর্থাৎ এই যে কবিতায় বিভিন্ন ছবি ব্যবহার করা হয় বা অক্ষর ব্যবহার করা হয়, এই অক্ষরের যে কবি ছন্দ আকারে কবিতা লেখেন, সেটা যে সুর বা ছন্দ, সেটা আমাদের যে নুপুরের যে শব্দ সুন্দর শোনা যায়, সেটার সাথেই কবি বলছেন যে এই শব্দ অক্ষরের যে ছন্দ তাল সুর, সেটা আমাদেরকে
কবিকে উদাস করে দেয়, এবং সেই সুরটা আসলে এখানে কবি নূপুরের সাথে তুলনা করেছেন। তাই কবি বলেছেন সকাল দুপুর সুরে নূপুর বাজায় উদাস কবি। তাহলে কবিতাটি আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। এরপর আছে যেটা, সেটা হচ্ছে দেখো, এই অক্ষরে ডাক নাম ধরে ডাক দেয় বুঝি কেউ, স্বপ্নের মতো রূপকথা যত অন্তরের তোলে ঢেউ। অর্থাৎ এই অক্ষরে, এই যে এই ভাষায় ধরো আমাদের প্রত্যেকেরই একটা করে ডাক নাম আছে, এবং সেই নাম ধরে যখন কেউ ডাকে তখন আমাদের মাঝে এক অন্যরকম ভালো লাগা সৃষ্টি করে, এবং সেটা হতে পারে নামটা যে আমরা রূপকথা বা রাজকন্যা, স্বপ্নের মতো। রূপকথা মানেই হচ্ছে কাল্পনিক কোনো বিষয়, সেই রূপকথায় আমরা যে বর্ণনা করা হয় এবং কবি যে অক্ষরের মাধ্যমে তুলে ধরেন, সেটাতে আমরা অনেক সময় স্বপ্নের মতো দেখাচ্ছে, আমাকে মনে হচ্ছে আমি রাজা হয়ে গেছি বা আমি রানী হয়ে গেছি, বা এই যে রাক্ষস কক্ষসের গল্প, সেই কথাটাই কবি এখানে বলছে, যেটা শুনলে আমাদের মনে ঢেউ ওঠে, অন্তরে ঢেউ তোলে। এই যে ঢেউ অর্থে এখানে আমাদের আসলে আন্দোলিত করে বা দোল দেয় বা ভালো লাগা কাজ করে। তাই তো কবি বলেছেন এই অক্ষরে ডাক নাম ধরে ডাক দেয় বুঝি কেউ, স্বপ্নের মতো রূপকথা যত অন্তরে তোলে ঢেউ। অর্থাৎ তারপরে কবি বলেছেন এই অক্ষর আত্মীয় পর সকলের কাছে টানে, এই প্রিয় ভাষা বুকে দেয় আশা বিমোহিত করে গানে। অর্থাৎ এই যে অক্ষর, এই অক্ষর অর্থ ভাষা, এবং এই যে অক্ষর বা বর্ণ আমাদের যে আত্মীয় পর, অর্থাৎ আমাদের যে আত্মীয় আছে, স্বজন আছে, তারা পর হতে পারে বা আপন হতে পারে, তারাও আমাদেরকে কাছে টানে, এবং সেটা আমরা এই অক্ষর বা ভাষার মাধ্যমেই প্রকাশ করি। এই প্রিয় ভাষা বুকে দেয় আশা বিমোহিত করে গানে। অর্থাৎ আমাদের যে প্রিয় মাতৃভাষা, এই মাতৃভাষার মাধ্যমেই আমরা যা প্রকাশ করি সেটা আমাদেরকে আশা দেয়, এবং এই যে বিভিন্ন প্রকার গান শোনা হয়, গান গাওয়া হয়, সেই গান আমাদেরকে বিমোহিত করে, অর্থাৎ মুগ্ধ করে। এই অক্ষরে কঠিন পাথরে শিলালিপি লেখা হয়, এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়। অর্থাৎ এই যে এখানে কঠিন পাথরে শিলালিপি লেখা, অর্থাৎ আমাদের দেখবা যে বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে, ময়নামতি বিহার বা পাহাড়পুরের বৌদ্ধ বিহার, এখানে যে বিভিন্ন শিলালিপি কঠিন পাথরে লেখা পাওয়া যায়, সেটাও কিন্তু আমাদের এই ভাষায় বা অক্ষরে লেখা, মাতৃভাষায় লেখা। এবং সেটা এই শিলালিপি অর্থ কঠিন পাথরে যখন শিলালিপি পাথরে খোদাই করে লেখা হয়, সেটা সহজে নষ্ট হয় না এবং অনেক দিন স্থায়ী হয়। সেই যে লেখা, সেটাও এই অক্ষরের মাধ্যমেই লেখা হয়। এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়। অর্থাৎ এখানে কবি যেটা বলেছেন, আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সালে, এই মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করতো, এই যুদ্ধ করতো যে অস্ত্র দিয়ে, কিন্তু তাদেরকে উজ্জীবিত রাখার জন্য কবিরা বা যারা গান লিখে, গীতিকাররা, তারা বিভিন্ন গান লিখে, গান শিল্পীরা গান গাইতো। সেই গানগুলো তারা যখন শুনতো যুদ্ধকে নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হতো এবং দেশপ্রেমের উজ্জীবিত হয়ে তারা যুদ্ধে আরো বেশি করে অবতীর্ণ হয়েছিল, এবং যার ফলে আমরা এই যুদ্ধে জয়লাভ করেছি, মুক্তিযুদ্ধে জয়লাভ করে স্বাধীন বাংলা দেশ পেয়েছি। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই কবিতাটা তোমরা বুঝতে পেরেছো, ব্যাখ্যা বিশ্লেষণ, এবং এই ব্যাখ্যা বিশ্লেষণ করে যে বিষয়টা আমাদের সামনে আসে সেটাই হবে এই কবিতার মূল ভাব। মূল ভাবটা আমরা ভালো করে জানলে আমাদেরকে যে প্রশ্নই এই কবিতা থেকে করা হোক, সৃজনশীল হোক, বহু নির্বাচনী হোক, আশা করি তোমরা লিখতে পারবে। এখন এই কবিতাটির মূল ভাবটা আমরা যদি ভাষা আকার বলি, সেটা হবে যেমন ধরো, বাংলা অক্ষর বা বর্ণ বাঙালি জাতির অনন্য সম্পদ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। এই বর্ণমালা বাঙালি প্রাণে সঙ্গে অস্তিত্বের সঙ্গে মিশে আছে, অর্থাৎ আমাদের সাথে এই বর্ণমালা অস্তিত্ব বা আমাদের সাথে মিশে আছে। বাংলা অক্ষর বাঙালির চিত্তকে আনন্দে ভরে দেয়, বাঙালিকে করে তোলে স্বপ্নমুখী। বাংলা অক্ষর বাঙালির চোখে দেখা দেয় মায়ের রূপ ধরে, তখনও তার চিত্তে বাজায় সুরের নূপুর। এখানে আমরা এই কবিতাটি পড়ে এগুলো, এই বিষয়গুলো কিন্তু দেখতে পেলাম। বাংলা অক্ষর বাঙালির মিলিত সত্তার শ্রেষ্ঠতম উৎস। আমাদের অক্ষরসমূহ আপন পর সকলকে কাছে টানে, দূর করে দেয় সব বিভেদ। বাংলা অক্ষর বাঙালির বুকে
সঞ্চার করে অবারিত আশা। আলোচ্য কবিতাটিতে বাংলা অক্ষর তথা বর্ণমালার প্রতি কবির অবারিত ভালোবাসা ও গভীর শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। তাহলে আমরা এই অক্ষরে কবিতাটির মূল ভাব আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদেরকে যে সৃজনশীল প্রশ্ন করা হয় যে এই ভাষা নিয়ে হোক বা এই কবিতা নিয়ে হোক বা যে কোনো ঘটনা নিয়ে উদ্দীপক নিয়ে তোমাদেরকে প্রশ্ন করলে আশা করি তোমরা লিখতে পারবে। এখন তোমরা এই কবিতাটি বেশি বেশি ভাষায় পড়বে এবং বেশি বেশি চর্চা করবে, তাহলেই তোমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসুক উত্তর লিখতে পারবে। এখানে কিছু প্রশ্ন আছে, দেখো বইয়ে। এই অক্ষরে কবিতায় কাকে মনে পড়ার কথা বলা হয়েছে? মাকে। এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অবিরাম, চরণদ্বয় দ্বারা কি বুঝিয়েছেন? এটা আমরা কবিতা পড়ে বুঝতে পেরেছি। তারপরে যেমন ধরো প্রশ্ন আছে, কঠিন পাথরে কি লেখা হয়? শিলালিপি। এই অক্ষরে মাকে মনে পড়ে বলতে কবি কি বুঝিয়েছেন? এই যে সৃজনশীল প্রশ্ন আছে তোমাদের অনুশীলনে, তোমরা বাসায় বসে পড়বে, তার সাথে কিছু কর্ম অনুশীলন দেওয়া থাকে। যেমন ধরো তোমার পূর্বে পড়া বাংলা বিষয়ক একটি গল্প বা কবিতা অবলম্বনে একটি রচনা তৈরি করো। তারপরে আছে ভাষা আন্দোলনে রচিত কবিতা সমূহ সংগ্রহ করে একটি দেয়ালিকা প্রকাশ করো। সেটা আমরা স্কুল খুললে কাজগুলো করার চেষ্টা করব। তোমরা বাসায় বসে নিয়মিত পড়াশোনা করবে, ধর্মীয় বিধিবিধান মেনে চলবে, নিজেকে উত্তম মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করবে, যেটাতে দেখবে আমি তোমার শিক্ষক, আমি খুশি হব, তোমার বাবা মা খুশি হবে, তুমি খুশি হবে এবং তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আচ্ছা, তাহলে ক্লাসে তোমাদের বুঝতে সমস্যা হলে বা কোনো বিষয় জানতে ইচ্ছে হলে তোমরা যে ক্লাস অনলাইনে দেওয়া হয় সেখানে কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত পড়াশোনা করো, নিজের যত্ন করো, শরীর মন সবকিছু ভালো রাখো। মন ভালো থাকলে সব ভালো, এই জন্য আমরা মনকেও সুস্থ রাখবো। সবাইকে অনেক ধন্যবাদ।